আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা পূর্বের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তিনটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়েছিলাম হোম, ইনসার্ট এবং পেজ লেআউট মেনুর কাজ। তো আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পেজ লেআউট মেনুর পর থেকে রেফারেন্স থেকে শুরু করে অ্যাড ইনস পর্যন্ত যেই মেনুগুলি রয়েছে সেই সবগুলো মেনুর কাজ আমরা ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তবে যদি ভিডিওটি অনেক লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো তার জন্য আমরা প্রথমে চলে গেলাম রেফারেন্স মেনুর ভিতরে। রেফারেন্স মেনুর কাজটি হলো, আমরা যখন কোনো সূচিপত্র তৈরি করতে যাই, সূচিপত্র বলতে আপনারা জানেন যে আমরা একটি বইয়ের প্রথম পেজেই যে দেখতে পারি কোন পেজের মধ্যে বা কোন পৃষ্ঠার মধ্যে আমার কোন লেখাটি রয়েছে বা কোন কবিতা বা কোন গল্পটি রয়েছে। তো সেই সূচিপত্র তৈরি করার জন্যই মূলত আমরা এই রেফারেন্স মেনুটি ব্যবহার করে থাকি। তো সেটা আপনি কীভাবে করবেন, তার জন্য আমি রেফারেন্সে চলে গেলাম। রেফারেন্সে চলে যাওয়ার পর আমি যেহেতু আমার পেজের উপরে সূচিপত্রটি বসাবো, তার জন্য আমি কিবোর্ড থেকে এন্টারের সাহায্যে আমার কাজটিকে নিচের দিকে নিয়ে গেলাম এবং এখানে মনে করেন আমি লিখে দিলাম ফেসবুক। তারপর আমি 2 নম্বর পেজে চলে যাব কিবোর্ডের সাহায্যে। তাহলে আমাকে কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করতে হবে, কন্ট্রোল এন্টার। আমি 2 নম্বর পেজে ধরেন লিখে দিলাম ইউটিউব। তারপর আমি আবার কন্ট্রোল এন্টারের সাহায্যে 3 নম্বর পেজে চলে গেলাম। সেখানে আমি লিখে দিলাম টুইটার, কন্ট্রোল এন্টার। আমি এখানে দেখতে পাচ্ছেন যে 8টি পেজ কিন্তু নিয়ে নিলাম, 8টি পেজ নিয়ে নিলাম। আমি এখন একবারে প্রথম পেজে চলে গেলাম। এখন আমি আমার এই জায়গাটুকুর মধ্যে সূচিপত্রটি বসিয়ে দিব। তো সেটি বসানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমেই কন্ট্রোল এ এর সাহায্যে কন্ট্রোল এ দিয়ে সবগুলি লেখা সিলেকশন করতে হবে। সবগুলি লেখা সিলেকশন করার পর আপনি চলে যাবেন হোম মেনুতে। আমরা যখন আপনাদেরকে হোম মেনু কাজ শিখেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে হোম মেনুর ভিতরে এখানে কিছু টুলস রয়েছে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এইসব টুলস রয়েছে। এগুলি কিন্তু আমরা তখন কোনো কাজ করি নাই। আপনাকে বলেছিলাম যে এই টুলসগুলি আমরা যখন রেফারেন্সে কাজ শিখব তখন এটি আমাদের প্রয়োজন পড়বে। তো যেহেতু আজকে আমরা রেফারেন্স মেনু কাজ শিখতেছি, তার জন্য আমাকে এখান থেকে যে কোনো একটি হেডিং বেছে নিতে হবে। আমি মনে করেন হেডিং 1 বা হেডিং 2 থেকে হেডিং 2টি বেছে নিলাম। তারপর আমি পেজের প্রথমে কাজটা রাখলাম। এখন আপনি পুনরায় চলে যাবেন রেফারেন্স মেনুতে। রেফারেন্স মেনুতে যাওয়ার পর আপনি চলে যাবেন আপডেট টেবিল। আপনি এখানে চলে যাবেন টেবিল অফ কন্টেন্টস। আপনি চলে যাবেন টেবিল অফ কন্টেন্টস। এখান থেকে আপনি কিছু অপশন দেখতে পাচ্ছেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটি অপশন বেছে নেবেন। আমি মনে করেন যে আমি 2 নাম্বার অপশনটি বেছে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার পেজের মধ্যে কিন্তু 1, 2, 3 আকারে 8টি পেজের সূচিপত্র তৈরি হয়ে গিয়েছে। আমার 1 নম্বর পেজের মধ্যে রয়েছে ফেসবুক, 2 নম্বর পেজের মধ্যে রয়েছে ইউটিউব। এরকম ধারাবাহিকভাবে কিন্তু আমার সূচিপত্রটি তৈরি হয়ে গিয়েছে। এখন মনে করেন আমি সবার শেষে যে 8 নম্বর পেজটি নিয়েছিলাম, এরপরে আমি আরও একটি পেজ নিব। আমি কন্ট্রোল এন্টারের সাহায্যে নিচে আরেকটি পেজ ক্রিয়েট করলাম। এখানে আমি কিছু একটি লিখে দিলাম, ধরেন ইমো লিখে দিলাম। এখন এটি লিখে দেওয়ার পর
আমি দেখতে পাচ্ছি আমার সূচিপত্রের মধ্যে কিন্তু ইমো অপশনটি অ্যাড হয়নি, কারণ এটি কিন্তু আমি সূচিপত্র তৈরি করার পরে লিখেছি। তো তার জন্য আপনি কী করবেন, আপনি চলে যাবেন আপডেট টেবিল নামক একটি অপশন আছে, আপডেট টেবিল, এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি টেবিল অফ কন্টেন্টস এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন যে আপডেট টেবিল নামক একটি অপশন কিন্তু চলে আসছে। তো আমি আপডেট টেবিল নামক অপশনে ক্লিক করব। এখান থেকে আপডেট এন্টার টেবিল 2 নাম্বার নিচে যে অপশনটি আছে আপডেট এন্টার টেবিল, আপনি এই অপশনটি সিলেকশন করা থাকা অবস্থায় ওকেতে প্রেস করবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার সূচিপত্রের মধ্যে কিন্তু ইমো অপশনটিও যুক্ত হয়ে গিয়েছে। তো মূলত রেফারেন্সের কাজই হচ্ছে আমার সূচিপত্র তৈরি করা, এখানে আর কোনো টুলসের তেমন কোনো কাজ আমাদের প্রয়োজন হয় না। তারপর যে অপশনটি রয়েছে আমার, যে মেনুটি রয়েছে সেটি হচ্ছে মেইলিংস। মেইলিংসের কাজ হচ্ছে আপনার একটি চিঠি বা একটা দাওয়াত কার্ড, একটি চিঠি অথবা একটি দাওয়াত কার্ড আপনি শুধু একবার তৈরি করবেন। একবার তৈরি করে সেটি কীভাবে অনেকজনের নামে তৈরি করা যায় এক ক্লিকেই, সেই কাজটি করার জন্য কিন্তু আমরা মেইলিংস মেনুটি ব্যবহার করে থাকি। তো আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলি লেখা সিলেকশন করলাম কিবোর্ড থেকে, সবগুলি লেখা ডিলিট করে সম্পূর্ণ পেজকে আমি খালি করে দিলাম। এখন আমি বলেছি যে একটি চিঠি এবং একটি দাওয়াত কার্ড, হয়তো একটি চিঠি নয়তো একটি দাওয়াত কার্ড আপনি লিখলেন। এখন এই একই চিঠি আমার 20 জনের নামে তৈরি করতে হবে, তাহলে আমি কি 20 বার কপি করব, 20 জনের নামে নতুন করে চিঠি টাইপিং করব? না। কীভাবে শর্টকাটে সে কাজটি করা যায় সেটি আমরা এই মেইলিংস মেনুর সাহায্যে শিখব। তো মনে করেন আমি প্রথমে একটি চিঠি লিখি, ডিয়ার স্যার, তারপর আপনি এখানে আপনার মন মতো কিছু কথা লিখে দেবেন, চিঠির মধ্যে আপনার যা লেখা প্রয়োজন। তখন আমি এখানে চিঠিপত্র লিখে দিলাম। আমি একটি চিঠি লিখে ফেললাম মনে করেন। এই চিঠি লেখার পর আপনি এই চিঠিটি কী করবেন, সেভ করবেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস এর সাহায্যে ফাইলটি সেভ করে নিই। ডেস্কটপে সেভ করলাম। ফাইল নেম, এই ফাইল নেম আমি দিয়ে দিলাম চিঠি। ফাইলটা আমি সেভ করে দিলাম। এখন এই চিঠি আমি কাকে কাকে দেব, কাদেরকে দেব, তাদের একটি লিস্ট কিন্তু আমার তৈরি করতে হবে। আমি কন্ট্রোল এন সাহায্যে নতুন একটি পেজ নিয়ে নিলাম এবং এখানে আমি একটা টেবিল তৈরি করব। তাদের আমি ইনসার্ট থেকে টেবিল অপশন নিয়ে নিলাম। আমি যেহেতু নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার 3টি কলামস আমার প্রয়োজন, তাই আমি এখান থেকে 3টি কলামস নিয়ে নিলাম। আমি প্রথম করে লিখলাম নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। ধরেন আমি নামের জায়গায় দিয়ে দিলাম কামাল পরিন্দার, আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন জামাল 7 গ্রাম, তমাল কুমিল্লা, মিজান মাধবদী, তুফানে বাড়ি কই দিব বরিশাল, আফগান, ধরেন আফগানে বাড়ি দিলাম আমি পাকিস্তান। তারপর ধরেন দিলাম মর্জিনার বাড়ি কোথায় দেওয়া যায়, মর্জিনার বাড়ি ধরেন দিলাম আমি ঢাকা। তো আমি এখানে কিছু নাম এন্ট্রি করলাম এবং তাদের তথ্যগুলি এন্ট্রি করলাম, নাম এবং মোবাইল নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সহকারে। তো এরকম একটি লিস্ট আমি তৈরি করে নিলাম যে আমি ওই চিঠিটি কাকে কাকে দেবো, তাদের একটি তালিকা আমি এখানে কী করলাম, তৈরি করলাম যে আমার চিঠি কাকে কাকে দেওয়া প্রয়োজন। এখন আমি এই লিস্টও কী করবো, সেভ করে রাখবো কন্ট্রোল এস দিয়ে। ডেস্কটপে সেভ করলাম, আমি ফাইলের নাম দিলাম ধরেন লিস্ট, ফাইলটি সেভ করে ফেললাম। এখন আমি এই টেবিল অপশনটি কেটে দিলাম। আমার চিঠিটি ওপেন থাকা অবস্থায় উপরে আমাকে লিখতে হবে নেম, অ্যাড্রেস, মোবাইল। এখন আমি নামের এখানে কাজটা রাখবো
500 রাখার পরে আমি চলে যাব মেইলিংস মেনুর স্টার্ট মেইল মার্জ অপশনে। স্টার্ট মেইল মার্জ অপশনে আমি এখানে ক্লিক করার পরে আমি লেটার্স অপশনটি সিলেকশন করে দেব। তারপর আমি 2 নম্বরে চলে যাব সিলেক্ট রেসিপিয়েন্টস নামক অপশনে। এখান থেকে আমাকে বলতেছে যে ইউজ এক্সিস্টিং লিস্ট। আমি যে লিস্টটি করেছিলাম আমাকে ওই লিস্টটি এখানে প্রকাশ করতে বলেছে। আমি এখানে ক্লিক করলাম, আমার লিস্টটি যেখানে ছিল, অতএব আমার লিস্টটি ছিল ডেস্কটপে। আমি ডেস্কটপে চলে গেলাম এবং আমি এখান থেকে আমার লিস্টটি খুঁজে বের করে ওপেন করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে ইনসার্ট মার্কস ফিল্ড নামক অপশনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। একটু আগে যদি আপনি খেয়াল করে দেখতে পারেন যে এই অপশনগুলি কিন্তু আমার হাইড অবস্থায় ছিল, অ্যাক্টিভ অবস্থায় ছিল না। তো আমি নামের এখানে কাজটা রেখে ইনসার্ট মার্কস ফিল্ড অপশনে ক্লিক করলাম। এখান থেকে নেম অপশনটি সিলেকশন করে দিলাম। তারপর আপনি চলে যাবেন অ্যাড্রেস, এখানে কাজটা রাখবেন। আবার ইনসার্ট মার্কস ফিল্ড, এখান থেকে অ্যাড্রেস অপশনটি সিলেকশন করে দিবেন। একইভাবে আমি মোবাইলে এখানে কাজটা রাখবো। আবার চলে যাব ইনসার্ট মার্কস ফিল্ড, সেখান থেকে মোবাইল অপশনটি সিলেকশন করে দিব। তারপর আপনি চলে যাবেন ফিনিশ অ্যান্ড মার্ক অপশনে ক্লিক করে আপনি চলে যাবেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস অপশনটি সিলেকশন করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে যদি চান যে আপনি যেই লিস্ট করেছিলেন, যে তালিকা তৈরি করেছেন সবারই নামে এক একটা চিঠি তৈরি হয়ে যাবে, তাহলে অলে ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি এখানে 10 জনের নাম লিখেছিলেন, সবার আপনি চিঠিটা দিবেন না, শুধু 2 থেকে 5 শুধু এই লোকগুলিকে আপনি কী করবেন, চিঠি দিবেন। তাহলে আপনি এখানে সংখ্যা বসিয়ে দিবেন। আমি যেহেতু ওই টেবিল তৈরি করেছিলাম যাদের নামে সবাইকে চিঠি দেব, তার জন্য আমি অল বাটনটি সিলেকশন করে দিলাম। অলেতে ক্লিক করার পর আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার কামাল নামে কিন্তু কামাল পরিন্দা মোবাইল নাম্বার সহকারে একটা চিঠি তৈরি হয়ে গেছে। এবং যদি আমি নিচে যাই তো দেখতে পাবেন জামালের নামে এক চিঠি তৈরি হয়ে গেছে। তোমার নামে মানে আমার টেবিলের মধ্যে যাদের নাম ছিল প্রত্যেকের নামে আলাদা আলাদা করে একটি চিঠি কিন্তু তৈরি হয়ে গেছে। নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আমাকে কিন্তু কপি করতে হয় নাই, পেস্ট করতে হয় নাই। অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন 7টা পেজ, মানে আমার টেবিলের মধ্যে 7 জনের নাম ছিল বিদায় এখানে অটোমেটিক 7টা পেজ, 7 জনের নামে 7টা চিঠি কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আমার ওই টেবিলের মধ্যে 100 জনের নাম থাকতো তাহলে কিন্তু এখানে অটোমেটিক 100টি পেজ তৈরি হয়ে যেত। এটা আসলে কি জাদুর মতো, অনেকটা মজার এবং আপনার কাজের সময়টাকে অনেকটা বাঁচিয়ে দেবে। যদি আমি 100 জনের নামে চিঠি লিখতে যাই বা কপি পেস্ট করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা সময়ের প্রয়োজন, এবং কপি পেস্ট করার পরেই কিন্তু আমার এখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলি কিন্তু আমাকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মেইলিং মেনুর কাজ কী এবং সেই কাজটি কীভাবে করতে হয়। তো মেইলিংস মেনুর পরের যে মেনুটি রয়েছে সেটা হচ্ছে রিভিউ। এখানে আমরা মূলত 2টি কাজ করে থাকি। একটি হলো ওয়ার্ড কাউন্ট। আমি এই পেজের মধ্যে কতগুলি লেখা লিখলাম, কতটা ক্যারেক্টার লিখলাম, কতটা ওয়ার্ড লিখলাম, কতটি লাইন লিখলাম, যদি আমরা ওইগুলি নির্দিষ্টভাবে জানতে চাই বা গুনতে চাই তাহলে আমাকে ওয়ার্ড কাউন্ট অপশনটি ব্যবহার করতে হবে। আমি ওয়ার্ড কাউন্ট অপশনটি সিলেকশন করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পেজ আছে কয়টা, 7টা, ওয়ার্ড আছে কতটি, 134টি, ক্যারেক্টার্স নো স্পেস মানে স্পেস ছাড়া আমার এখানে ক্যারেক্টার রয়েছে 2031টি। ক্যারেক্টার বলতে এ একটি ক্যারেক্টার, বি একটি ক্যারেক্টার, সি আরেকটি ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার আমার এখানে রয়েছে 2031টি। ক্যারেক্টার্স উইথ স্পেস সহ যদি আমি ক্যারেক্টারগুলি গণনা করি তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে 2075টি ক্যারেক্টার আমার এই লেখা 7টা পেজের মধ্যে রয়েছে। প্যারাগ্রাফ করা রয়েছে 84টি এবং লাইন রয়েছে 112টি। তো আমি যদি কোনো পেজের মধ্যে এরকম বিস্তারিতভাবে দেখতে চাই যে কোন পেজের মধ্যে কতগুলি লেখা রয়েছে তাহলে আমরা এই রিভিউ মেনুর ভিতর থেকে ওয়ার্ড কাউন্ট অপশনটি কিন্তু ব্যবহার করে থাকি। তারপর আমরা যে কাজটি করে থাকি সেটি হলো স্পেলিং অ্যান্ড গ্রামার। এটা কাজ হচ্ছে আমরা কোনো
ভুল বানান লিখে থাকলে সেটি স্পেলিং অ্যান্ড গ্রামারের সাহায্যে আমরা কী করতে পারি, শুদ্ধ করতে পারি। যেমন আমি আপনাকে দেখাই, আমি এখানে একটি শব্দ লিখলাম স্টুডেন্ট, আমি এখানে বানানটি ভুল করেছি। বানানটি আমি ভুল করেছি হিসেবে কীভাবে বুঝবেন, যখন আপনি কোনো ইংরেজি শব্দের ক্ষেত্রে, ইংরেজি লেখার ক্ষেত্রে লেখার নিচে আপনি দেখবেন যে লাল দাড়ি উঠেছে, লেখার নিচে যদি আপনি দেখেন এরকম লাল দাড়ি ওঠা, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই বানানটা আমার হয় নাই, তার মানে আমার এই বানানটাই ভুল। তো বানানটা ঠিক করার জন্য আমরা দুটি অপশন ব্যবহার করে থাকি। একটি হলো এই লেখার মাঝখানে কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, এখান থেকে আমাকে সাজেশন করবে যে কোন শব্দটা সঠিক, আমার এখান থেকে যেমন একটা বেছে নিয়ে ঠিক করতে পারি। তো আমরা আরেকটি অপশন ব্যবহার করি, সেটি হলো রিভিউ মেনুর ভিতর থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনটি ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন নট ইন ডিকশনারি, আমি যে শব্দটি লিখেছিলাম সেই শব্দটি কিন্তু আমার ডিকশনারির ভিতরে নেই। ওরা আমাকে সাজেস্ট করতেছে যে এখানে দুটি শব্দ হয়েছে যে আমার এই শব্দটি কি সঠিক। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার এই শব্দটি আসলে সঠিক, তাই আমি এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে দিলে আমার বানান ভুলটি কী হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে বানানটি কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মূলত আমাদের রিভিউ মেনুর কাজ। তো রিভিউ মেনুর পরবর্তী যে মেনুটি রয়েছে সেটা হচ্ছে ভিউ মেনু। ভিউ মেনুর কাজ মূলত আমরা এখানে যখন স্কেল ব্যবহার করি, পেজের মধ্যে যখন স্কেল ব্যবহার করি, তখন আমরা এই রুলার নামক অপশনটিতে টিক দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পেজের মধ্যে উপরে এবং ডান দিকে একটি স্কেল চলে আসছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে হ্যাঁ আমার এই পেজের মধ্যে স্কেল প্রয়োজন, তাহলে আপনি রুলার অপশনটি টিক দিয়ে দেবেন। যদি মনে হয় যে আমাদের প্রয়োজন নাই, তাহলে আপনি কী করবেন, এই রুলার অপশনটি টিক উঠিয়ে দেবেন। এবার যদি আপনার মনে হয় যে গ্রিড লাইন্স, আমরা যখন অনেক সময় গ্রাফ চার্ট করে থাকি, গ্রাফ চার্ট, তখন যদি আমার মনে হয় যে আমার পেজের মধ্যে গ্রাফ চার্টের অপশন নিতে হবে, তাহলে আপনি গ্রিড লাইন্স অপশনটি টিক দিয়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার পেজের মধ্যে কিন্তু গ্রাফ চার্টের মতন একটি পেজ তৈরি হয়ে গিয়েছে। যদিও এটা আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, তাই আমরা গ্রিড লাইন অপশনটি কী করলাম, উঠিয়ে দিলাম। তারপর আমাদের হচ্ছে ডকুমেন্ট ম্যাপ। আমি যেই ডকুমেন্টটি নিয়ে কাজ করতেছি সেটি যদি আমি ছোটো আকার দেখতে চাই, তাহলে ডকুমেন্ট ম্যাপ অপশনটিকে আপনি টিক দিয়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আমার পেজের বাম পাশে কিন্তু এই অপশনটি চলে আসছে ছোটো আকারে, আমার এটি প্রয়োজন নেই, উঠিয়ে দিলাম। থাম্বনেল, আমি এই অপশনটি ক্লিক করি, তাহলে আমার পেজগুলি আরও ছোটো আকারে ধাপে ধাপে 1 2 3 নম্বরে এরকমভাবে পেজ নাম্বারগুলি কী করবে, দেখাবে। আমি থাম্বনেলে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন 1 2 3 এরকম আমি কতগুলি পেজ নিয়েছিলাম, সবগুলি পেজ কিন্তু আমার এখানে ছোটো আকারে দেখাচ্ছে। তো যেহেতু এইটিও আমার প্রয়োজন নাই, তাই আমি থাম্বনেল অপশনটিও উঠিয়ে দিলাম। তো এখানে আমরা আর একটি যে কাজ করে থাকি সেটি হলো, অনেক সময় কিবোর্ডের মধ্যে আমাদের চাপ লেগে আমাদের পেজটি ড্রাফট অথবা এরকম বড় হয়ে যায়, মানে যে পেজে কোনো সীমানা থাকে না, আপনার কোনো মার্জিন থাকে না, এরকম অনেক বড় হয়ে যায়। তখন আমি কিন্তু অনেকে ভয় পেয়ে যায় যে কম্পিউটার কী হয়ে গেল, পেজটা এমন হলো কেন। ভয়ের কোনো কারণ নেই। তখন আপনি কিন্তু ভিউ মেনুর ভিতর থেকে প্রিন্ট লেআউট অপশনটি সিলেকশন করে দিলেই কিন্তু আপনার পেজটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো আমি প্রিন্ট আউট অপশনটি টিক দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু পূর্বের মতো কী হয়ে গেছে, ঠিক হয়ে গিয়েছে। তো এই ছিল মূলত আমাদের ভিউ মেনুর কাজ। তারপর হচ্ছে আমাদের ডেভেলপার মেনু। তো ডেভেলপার এমন একটি মেনু, যেই মেনুটি কিন্তু আমাদের মেনু বারের মধ্যে থাকে না। আপনি যখন নতুন কোনো কম্পিউটার কিনবেন, তখন আপনি দেখবেন যে আপনার মেনু বারের মধ্যে এই ডেভেলপার মেনুটি নেই। তো আমরা আমাদের কাজের প্রয়োজনে, কাজের সুবিধার্থে আমরা এই ডেভেলপার মেনুটি কিন্তু নিয়ে আসি। তো আমি আগেই আপনাকে দেখিয়ে নিই যে আপনি এই মেনুটি কীভাবে নিয়ে আসবেন। তো তার জন্য আপনি চলে যাবেন প্রথমে অফিস বাটন, সেখান থেকে আপনি চলে যাবেন ওয়ার্ড অপশন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন, শো
ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন নামক একটি অপশন আছে। এখানে যদি আমি টিকটি উঠিয়ে দেই এবং ওকেতে প্রেস করি, তাহলে আপনি দেখবেন যে মেনু বারের মধ্যে ডেভেলপার মেনু নামক কোনো মেনু আমার এখানে কিন্তু নেই। তো আমাদের কাজের প্রয়োজনে কিন্তু আমরা এটা নিয়ে আসি। তো কীভাবে নিয়ে আসবেন? সেম একই প্রক্রিয়ায়। একটু আগে আমি যেভাবে এটা উঠিয়ে দিলাম, আপনি কিন্তু সেই একই প্রক্রিয়া অনুসরণ করে এটাকে নিয়ে আসতে পারেন। আমি পুনরায় চলে গেলাম অফিস বাটন, সেখান থেকে ওয়ার্ড অপশন, তারপর শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন। এখানে আমি কী করব? টিকটি দিয়ে দেব, তারপর ওকে। এখন দেখতে পাচ্ছেন যে আমার মেনু বারের মধ্যে কিন্তু পুনরায় ডেভেলপার মেনুটি কী হয়েছে? যুক্ত হয়ে গিয়েছে। এখন আসুন এই ডেভেলপার মেনুর কাজ কী, আমার এই মেনুটি দিয়ে কী কাজ করব, এটি আমাদের কী প্রয়োজন, আমার এটিকে কেন নিয়ে আসলাম। তো ডেভেলপার মেনুর সুন্দর একটি কাজ রয়েছে, সেটি হলো কিবোর্ড শর্টকাট সেট করা। মানে আমরা যখন বাংলা ইংরেজি একই সাথে টাইপ করতে চাই মাউস ছাড়া, আমরা কিন্তু মূলত হোম মেনু থেকে এখান থেকে একবার ইংরেজি এবং আবার মাউস ধরে ওইখানে গিয়ে একবার বাংলা অপশন সিলেকশন করে থাকি, যেটি কিনা একটি ঝামেলার কাজ এবং অনেকটা সময় সাপেক্ষ কাজ। আমরা যখন কোনো শীট তৈরি করি বা আমাদের বাংলা ইংরেজি একই সাথে লেখার প্রয়োজন হয়, তখন আমাদের বারে বারে মাউস না ধরে যদি আমি কিবোর্ড থেকেই ভাষাটা পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমার কাজের গতি অনেকটা বেড়ে যাবে, আমার মাউস ধরার কোনো প্রয়োজন হবে না। তো সেই কাজটি করার জন্য আমরা মূলত ডেভেলপার অপশনটি ব্যবহার করে থাকি। তো আমি এখন ডেভেলপার অপশনে ক্লিক করলাম। এখান থেকে আপনি চলে যাবেন রেকর্ড ম্যাক্রো। ডেভেলপার থেকে আপনি চলে যাবেন কোথায়? রেকর্ড ম্যাক্রো। রেকর্ড ম্যাক্রো থেকে কিবোর্ড থেকে আপনি চলে যাবেন প্রেস নিউ শর্টকাট কি। তো আমি ইংরেজি টাইপিং যেহেতু করব, তো ইংরেজি টাইপিংয়ের কিবোর্ড শর্টকাট সেট করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+T একসাথে প্রেস করে দিলাম। Ctrl+T একসাথে প্রেস করার পরে আপনি চলে যাবেন অ্যাসাইন, তারপর ক্লোজে দেওয়ার পরে আপনি হোম মেনুতে চলে যাবেন। হোম মেনুতে চলে যাওয়ার পর আপনি এখান থেকে Ctrl+T-তে টাইমস নিউ রোমান ফন্টটি সিলেকশন করে দিবেন। তারপর আপনি পুনরায় চলে যাবেন ডেভেলপার মেনুতে, স্টপ রেকর্ডিং। এখন কিন্তু আমার Ctrl+T দিলেই কিবোর্ড থেকে টাইমস নিউ রোমান অপশনটি চলে আসবে। তার মানে আমার ইংরেজি ভাষা সেট করা হয়ে গিয়েছে। সেম একই প্রক্রিয়া আমি বাংলা ভাষা সেট করব। তার জন্য আমি চলে গেলাম ডেভেলপার থেকে রেকর্ড ম্যাক্রো থেকে কিবোর্ড থেকে প্রেস নিউ শর্টকাট কি। এখন আমরা জানি আমাদের বাংলা ফন্টের নাম হচ্ছে ছোটনি এমজে। তো ছোটনি এমজের সাথে কিন্তু আমাদের Ctrl+S অনেকটা মিল রয়েছে, কারণ এসতে ছোটনি এমজে প্রথম অক্ষর হয়। কিন্তু যেহেতু আমরা জানি আমাদের পূর্বে থেকে Ctrl+S এর সাহায্যে আমরা কী করি? ফাইল সেভ করি, সেটি একটি গুরুত্বপূর্ণ শর্টকাট। তো এখানে যদি আমরা Ctrl+S ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের পূর্বে যে শর্টকাটটি ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে এমন একটি শর্টকাট ব্যবহার করব যে শর্টকাটটি কিনা আমার তেমন কোনো প্রয়োজন হয় না। যেমন আমি দিয়ে দিলাম এখান থেকে Ctrl+Y যে শর্টকাটটি রয়েছে সেটি কিন্তু আমাদের মূলত তেমন কোনো প্রয়োজন হয় না। তাই আমি এখানে Ctrl+Y সিলেকশন করে দেওয়ার পরে অ্যাসাইন থেকে ক্লোজ। আমি আবার চলে যাব হোম মেনু থেকে আমি এখান থেকে ভাষা সিলেকশন করে দেবো বাংলা, যেহেতু বাংলা ফন্টের নাম হচ্ছে ছোটনি এমজে, আমি এটাকে সিলেকশন করে দিলাম। পুনরায় আমি চলে যাব কোথায়? ডেভেলপার মেনুতে। এখন আমি কি করব? স্টপ রেকর্ডিং করে দেব। এখন আমি হোমে যাই। এখন আমি এখানে খেয়াল করবেন, এখন বর্তমান ভাষা আছে আমার ছোটনি এমজে। আমি এখন কিবোর্ডের সাহায্যে ভাষা পরিবর্তন করব। আমি কিবোর্ড থেকে Ctrl+T দিলাম, দেখতে পাচ্ছেন এখানে টাইমস নিউ রোমান কিন্তু চলে আসছে। এখানে কিন্তু টাইমস নিউ রোমান চলে আসছে। Ctrl+Y দিলাম, ছোটনি এমজে। তার মানে আমার কিবোর্ড থেকে কিন্তু এখন ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে। Ctrl+T Ctrl+Y। এখন আমি যদি লিখি এখানে সেন্টেন্স কাকে বলে, এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মাউস ব্যবহার না করে কিবোর্ড থেকে ভাষা পরিবর্তন করে ফেলেছি। তাহলে কিন্তু আমার কাজের গতিটা অনেক বেড়ে যায়। আমি যদি বারে বারে মাউস ধরতাম, বারে মাউস ধরে এখানে যেতাম, তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যেত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেভেলপার মেনুর কাজ কী
এবং সেটি আমরা কখন ব্যবহার করব। তারপর সর্বশেষ যে মেনুটি রয়েছে সেটি হলো আমার অ্যাডেন্স। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডেন্সের ভিতরে কিন্তু আমার কোনো কাজ নেই। অ্যাডেন্সটা আমার এমনি দেওয়া হয়েছে, এখানে কোনো টুলস নেই মানে এখানে আমার কোনো কাজেরও প্রয়োজন নেই। তো আশা করি আমরা আজকে রেফারেন্স থেকে অ্যাডেন্স পর্যন্ত প্রত্যেকটা মেনুর কাজ আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি এবং আমি আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি আপনাদের এই ভিডিওতে কোনো সমস্যা থাকে, কোনো কাজ আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে নক দিতে পারেন আমার ফেসবুক পেজে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমি ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে।